স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সময় যেটুকু কাভার হয় স্যার ওটাই করেন। ওকে, আজকে একটা কেস সলভ করা হোক। হ্যাঁ, আজ একটা কেস হোক, এবং কেসটা হচ্ছে আমার কেস নয়, একজন বিখ্যাত ব্যক্তির কেস, এবং কেসটা 3টে পার্টে হবে না। অ্যাকচুয়ালি প্যাথোলজি কেস কিভাবে সলভ করতে হয় সেটার ব্যাপারে একটু জানানো হবে। প্যাথোলজি বলছি, সরি, ক্রনিক কেস সলভ করার টেকনিক। এবং ক্রনিক কেস আমরা সবাই জানি যে একটা দুইটা মেডিসিনের দ্বারা কখনো সলভ হয় না। এই জন্য কেসটাকে অনেক লম্বা কেস। তো আজকের ফার্স্ট পার্ট, অর্থাৎ প্রথম মেডিসিনের পর্যন্ত দেয়া হলো, এবং এর পরবর্তীতে আরো 2টা পার্ট আছে, সেগুলো পড়া হবে। হ্যাঁ, জি স্যার। এবং কিভাবে একটা ক্রনিক কেসকে সলভ করতে হয়, এবং একটার পরে একটা স্টেপ কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে প্রগনোসিস করা হয়, কিভাবে ফলো আপ নেওয়া হয়, ফলো আপের পরে ফের কি ওষুধ যায়, এই যে পুরো একটা চেন, একটা কমপ্লিট কেস। এই যে কেসটা আজকে আসছে, এই কেসটা হচ্ছে একটা কমপ্লিট কেস। মানে যে একটা মেডিসিন প্রেসক্রিপশন করে ছেড়ে দেওয়া হলো আর তারপরে তার কোনো ফলো আপ নাই, দ্বিতীয় মেডিসিন কি গেল, এটা নয়। এটা পুরো কমপ্লিট একটা কেস, রোগী সুস্থ না হওয়ার আগে পর্যন্ত। কি ভালো নয় ব্যাপারটা? জি স্যার, খুব ভালো লাগবে স্যার। শেষ পর্যন্ত রোগী সুস্থ হয়েছে স্যার। শেষ পর্যন্ত রোগী সুস্থ হয়েছে, এবং কেসটা আমার কেস নয়, ডক্টর বিপিল কাজের কেস। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। চলবে নাকি না আমার ব্যক্তিগত কেস শেয়ার করবো? যেটা সিলেক্ট করছেন ওইটাই দেন আগে। আচ্ছা, তাহলে শুরু করছি। এখন বাংলায় লেখা আছে। ফাইলটা একটু খুঁজতে সময় লাগছে। আচ্ছা, কেসটাকে ভালো করে পড়ে নেন, এবং সুন্দর করে এখান থেকে সমস্ত নোটস দিতে হবে, সিমটম সিলেকশন, সমস্ত কিছু রয়েছে। পড়েন, একজন কেউ পড়েন, বাংলায় লেখা আছে, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। এটা আর্থ্রোসিসের কেস, অর্থাৎ হাঁটুর হাড় এবং নিতম্বের হাড়ের ক্ষয়ের কেস। মানে সেখানটায় বার্ধক্যর কারণে 65 বছর বয়স, যে কারণের জন্য তার হাঁটু এবং নিতম্বের হাড়ের এক্সরে প্রবলেম ধরা পড়েছে, ক্ষয় হচ্ছে। এর ফলে রোগীর যন্ত্রণা, যে সমস্ত সমস্যাগুলো হয়, আর্থারাইটিস বা আর্থ্রোসিসের কেসে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো আছে। এবার আপনাদের ভিতর থেকে যে সুন্দরভাবে রিডিং করতে পারে তাড়াতাড়ি পড়েন, এবং আমরা তাড়াতাড়ি কেস সলভ করি। বেশিরভাগ বার্ষিকতা বেশি হয়ে যায়।
করেন, তাড়াতাড়ি করেন। জি স্যার, 65 বছর বয়সী ব্যক্তির আর্থ্রোসিসের কারণে হাঁটু এবং নিতম্বে ব্যথা হয়। এটি ডান দিকে আরো খারাপ। তিনি যখন ক্লান্ত হয়ে পড়েন এবং সিঁড়ি বেয়ে ওঠেন তখন ব্যথা আরো বেড়ে যায় এবং বিশ্রাম নেওয়ার সময় ব্যথা কমে যায়। কখনো কখনো জি এক মিনিট একটু একটু করে পড়ি আর আমরা সিমটম সিলেকশন করি। হ্যাঁ, ঠিক আছে। জি এবারে আমরা এর ভেতর থেকে মার্কিং করা আছে, এগুলো ক্লিয়ারিটি অনুযায়ী মার্কিং কিভাবে করতে হয় তো আপনারা সবাই শিখে নিয়েছেন। তিনটে উপায়ে আন্ডারলাইন করতে হয়, কি কি সেটা আপনি বলেন তো তাড়াতাড়ি। মানে রোগী যেটা খুব বেশি জোর দিয়ে বলবে, নিজে থেকে বলবে, সেটা তো 3 পয়েন্ট আসবে বা প্লাস চিহ্ন আসবে বা আন্ডারলাইন দিতে হয়। আর যেটা একটু কম করে বলবে সেখানে 2 পয়েন্ট আসবে। আর যেটা স্বাভাবিকভাবে বলবে নর্মালি সেটা 1 পয়েন্ট আসবে। আরো ক্লিয়ারিটির সাথে বলি। তিনটে ওয়ার্ডস আছে, তিনটে ওয়ার্ড। জি আপনার কথা ঠিক আছে, কিন্তু আরেকটু সুন্দরভাবে গুছিয়ে বলা লাগবে। আপনার ভুল বলেনি, ঠিকই বলেছেন, আরেকটু ক্লিয়ারিটি। আর কেউ বলেন প্লিজ তাড়াতাড়ি। আন্ডারলাইন না করতে শিখলে আপনি কেস সলভ করবেন কি করে? দেখেছেন ডক্টর ভিতুল কাস আন্ডারলাইন করেছে 3-2-3-2। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জি স্যার, স্যারের কেস সেটাই থেকে তো শিখছি। বললাম আমি। হ্যাঁ বলেন। তিনটে মানে ওয়ার্ডস আছে, তিনটে ওয়ার্ডস। 3 মার্কস হ্যাঁ, কখন হবে, 2 মার্কস কখন হবে, আর 1 মার্কস কখন হবে? মানে যে লক্ষণটা রোগীর সবচাইতে বেশি আহ মানে নিজে থেকে বলে, একদম ক্লিয়ারলি বলে, স্বচ্ছভাবে বলে সেটাকে হুম। এবং জোরের সাথে বলে যে তার এই সমস্যাটা এখানেই আছে, নির্দিষ্ট করে বলে, সেটাকে 3 পয়েন্ট দিতে হয়। শামসুদ্দিন ভাই বলেন। শামসুদ্দিন মানিক স্যার কি বলছেন? শামসুদ্দোহা স্যার। হ্যাঁ হ্যাঁ শামসুদ্দোহা ভাই বলেন, আপনি বলেন। হ্যাঁ স্যার, এটা তো ইয়ের উপর মানে মেন্টাল মেন্টাল ইমোশনাল এগুলা থাকলে 3 পয়েন্ট স্যার, 3টা প্লাস আর কেন কি। এখানে তো, না কিন্তু এখানে তো 3 প্লাস। ডক্টর ভিতুল না কাস তো হাঁটু আর নিতম্বের ব্যথার উপরে 3 মার্কস মেরেছে তো। না, আমি ফিজিক্যাল জেনারেলের উপরে আসবে। আর এখানে স্যার, এটা তো এখানে 3 মার্ক দিচ্ছে এখানে সিমটম অনুযায়ী স্যার। আমার মানে পুরাটা গো থ্রু করলে তখন হয়তো বোঝা যাবে যে ওনার হয়তো অন্য কেন সিমটম এখানে নাই। আরে না না, হচ্ছে না ভাই। আর কেউ বলেন, আর কেউ স্যার বলেন এরকম প্লিজ। তিনটা ওয়ার্ড, স্যার এরকম তিনটা ওয়ার্ড আছে যে না না, ফ্রিকোয়েন্সি, ওয়ার্ডস না। ইন্টেন্সিটি আর ক্লিয়ারিটি। ইয়েস ফ্রিকোয়েন্সি না, স্পন্টেনিয়াস। একটা হচ্ছে স্পন্টেনিয়াস, ক্লিয়ারিটি অ্যান্ড ইন্টেন্সিটি। স্পন্টেনিয়াস মানে যেটা রুগী নিজে থেকে বলবে, স্বেচ্ছায় বলা। স্পন্টেনিয়াস মানে কি ভাই? স্বেচ্ছায় বলা। আপনি কোনো কিছু রুগীরা জিজ্ঞেস করলেন না, রুগী এসে দাঁড়াম দ্রুম করে যে শব্দগুলো আগে অভিযোগ করবে, ডাক্তারবাবু প্রচন্ড হাঁটুতে ব্যথা, এই যে আইসে মাত্র সঙ্গে সঙ্গে কয়েকটা শব্দ ব্যবহার করলে, ডাক্তারবাবু মানে রুগীটা এসে কেমন ভাবে বলেছে, ডাক্তারবাবু প্রচন্ড কোমরে ব্যথা, সেই লেভেলের হাঁটু, প্রচন্ড ব্যথা। তাহলে আহ, এই যে স্পন্টেনিয়াস বললো, এর জন্য 1 মার্ক পেলো। প্রচন্ড ব্যথা, রাইট, এর জন্য আর একটা মার্কস পেলো। ঠিক আছে। এবং আপনি দেখলেন তার চোখে মুখের এক্সপ্রেশনের সাথে সে মানে সেই ধরনের ব্যথা কষ্ট পাচ্ছে, তাহলে এটা ক্লিয়ার হইলো আপনার কাছে, একদম ওপেনলি ক্লিয়ারলি ভাবে হইলো। তাহলে এই যে 3টে পয়েন্ট পেলো, এই জন্য এখানটায় 3 মার্কস বসানো। ক্লিয়ার? স্যার স্যার এখানে আরেকটু কথা স্যার, আর্থ্রাইটিস এর হ্যাঁ ব্যথা বলেন। তো হাঁটুতে হবেই। এটার ইম্পর্টেন্স হ্যাঁ, কি ওটা আছে মানে ও আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে, সেটা আমি বলতেছি। না না, এখানে ইম্পর্টেন্সই নয়, এখানটায় যে প্রথমে আপনাকে চেষ্টা তো টেকিং করতে হবে, এবং জি। কোন সিমটমসটা রুগী ও কেমন আচ্ছা ভাবে আচ্ছা বলেছে আচ্ছা, বুঝতে সেটা তো পারছি। পরবর্তীকালে রিকল করতে হবে। রিকল আচ্ছা করতে আচ্ছা, হবে বুঝতে না পারছি যে স্যার। সমস্ত, বুঝতে বুঝতে পারছেন? পারছি স্যার। কেস নেওয়ার সময় কত সতর্ক দেখেন, কতটা হ্যাঁ সতর্কতা অবলম্বন করে দেখেন, আচ্ছা যে আমি পরবর্তীকালে যেন আমার কেসটা পড়লে কোন সিমটমস এর উপর রুগী জোর দিয়েছিল, কোন সিমটমসটা আমি নিজে থেকে জিজ্ঞেস করেছিলাম, এবং কোন সিমটমসটা অতটা স্বচ্ছ নয়, এমনি মানে আমি জিজ্ঞেস করার পরে সে বলেছিল,
এই যে ব্যাপারটা পরবর্তীকালে ধরা যায় যাতে, তার জন্য একটা সিস্টেম আছে, সেটাকেই বলে আন্ডারলাইন সিস্টেম। আচ্ছা জি স্যার, বুঝছি আর স্যার। কেসের জন্য আপনি সিমটমস সিলেকশন করবেন, বাছাই করবেন, সেটা আলাদা প্রক্রিয়া, হ্যাঁ জি স্যার, সেটা একটা আলাদা প্রক্রিয়া। মানে আমি ওইটা প্রক্রিয়া মিস ওইটার করবেন সাথে না। আমি আমার ইয়ে হয়ে যাচ্ছিল স্যার, আমি ভাবছিলাম ওইটা আর কি। মানিক ভাই এবার বুঝতে পেরেছেন? মানিক ভাই, জি স্যার, বুঝছি। সেটাই বলছি, আমি বুঝছি কেসটাও কিন্তু হয়তো ভালো করে বুঝাই বলতে পারি না। রাইট, আমি সেটাই বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি, বুঝতে পারিনি তা আচ্ছা না, আচ্ছা কিন্তু স্যার, বলতে পারেন। এখানে এখানে 3 নাম্বার মানে এটা হলো স্পন্টেনিয়াস, ক্লিয়ার, আরেকটা যেন কি যেন তিনটা পয়েন্ট আছে। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, আচ্ছা। তীব্রতার সাথে, তীব্র হ্যাঁ, এই কষ্ট, রোগী যেগুলো তিনটা এখানে তীব্র ভাবে উপস্থাপন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, বুঝছি। তারপরে স্যার, আচ্ছা, এখানে একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলেন তাড়াতাড়ি করুন। স্যার, বেশিরভাগ তো এই কেসটারে অর্থাৎ ওষুধ নির্বাচন করা হয় ফিজিক্যাল জেনারেল, মেন্টাল যদি থাকে মেন্টাল জেনারেলের উপরে। তখন রুগী তো ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেল থেকে সে নিজে থেকে স্পন্টেনাসলি বলে না কিছু, যেমন রোগী তার পিপাসা, খাবার পছন্দ। আচ্ছা ওইভাবে নোমান, পিপাসা আমরা এটা বলেছে ডিসকাশনটা পরে করি, আগে কেসটা বুঝি, তারপরে এটা আলোচনায় যাই। হ্যাঁ, কেসটা হচ্ছে কি বলেছে, মেন্টাল জেনারেল আর ফিজিক্যাল জেনারেল দিয়ে সলভ করতে হয়। ডক্টর বিপিন কাছে অসংখ্য কেস আছে, জাস্ট হচ্ছে যে পার্টিকুলার লেভেল থেকে কেসটাকে সলভ করেছে। যেখানে আপনার জেনারেল অসুস্থ নয়, জেনারেল ঠিক আছে, ইমব্যালেন্স হয়নি, ভাইটাল ফোর্স কোনো ধরনের মাইন্ডের কোনো সিমটমস দেয়নি, একদম ব্যালেন্সড আছে, কোনো প্যাথোলজি নাই। যেখানে জেনারেল একদম ঠিক আছে, ডিক্লাইন হয়নি, ঘুম, পিপাসা, খিদে টিদে সব কিছু ওকে আছে, কোনো জায়গায় কোনো ধরনের অস্বাভাবিকতা নেই, তাহলে সেখানটায় আপনি কেস সলভ করবেন কি করে? কোনো ধরনের ফিক্সড আইডিয়া হোমিওপ্যাথিতে চলবে না, কেস যেমন থাকবে তেমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির কথা, যে টোটালিটি অফ সিমটমস, ভাইটাল ফোর্স কোথায় সিমটমস কে রিফ্লেক্স করছে, সেই জায়গা থেকে আপনাকে সিমটমস গুলোকে কালেক্ট করতে হবে এবং সেইভাবে কেসটাকে সাজাতে হবে। কথা জি বুঝতে স্যার। পেরেছেন? ভাইটাল ফোর্স তো আমাদের সিমটমস দিবে, আমরা তার ভিত্তিতে তো কাজ করবো নাকি, ভাইটাল ফোর্সের ডিঅ্যারেঞ্জমেন্টকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ইমব্যালেন্সকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। তাহলে ইমব্যালেন্সকে ব্যালেন্সে নিয়ে আসতে গেলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে ইমব্যালেন্স গুলো ভাইটাল ফোর্স বডিতে এবং মাইন্ডে এবং জেনারেল পার্টিকুলার লেভেলে যে যে জায়গায় রিফ্লেক্ট করবে, সেটা একটা লেভেলে হতে পারে, দুইটা লেভেলে হতে পারে, তিনটে লেভেলে হতে পারে, যে যে জায়গায় রিফ্লেক্ট করবে সেই রিফ্লেকশনটা বডিতে আসবে, তো সেই বডি থেকে, মাইন্ড থেকে এবং জেনারেল থেকে যেখান থেকে রিফ্লেক্ট করবে, যেমন ভাবে রিফ্লেক্ট করবে ঠিক তেমন ভাবে নিতে হবে। ভাইটাল ফোর্সের ভাষাকে আপনি নিজের ভাষার দ্বারা বিকৃত করার চেষ্টা করবেন না, করলে হ্যাঁ, কিন্তু কেসটা ঠিক হবে। ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার, জি বুঝা স্যার। গেছে। মানিক ভাই পড়েন। হ্যাঁ, এবারে আচ্ছা, আপনি এখান থেকে কোনো সিমটমস নিতে পারছেন, পিকিউলিয়ার সিমটমস বা কোনো ক্যারেক্টারিস্টিক সিমটমস, যেটা আপনি রেপার্টরির জন্য চয়েস করবেন। এই যে আমরা একটা প্যারা এখানে করলাম, একটা প্যারা থেকে পড়লাম। প্রথমে এখান থেকে নেওয়ার কিছু নাই। নেওয়ার স্যার, কিছু নাই, তাই এখান তো? হ্যাঁ এখান বলেন। থেকে স্যার ডান দিকে একটা ইয়েটা 2বার মনে হয় আসছে, ডান দিকে রাইট। এফেক্টেড। ডান দিকে আরো খারাপ আছে, কিন্তু সেটা পরে হ্যাঁ, বিবেচনা করবো, আগে তো কেসটা বুঝতে হবে। তো এটা ডান দিকে নেওয়া যেতে পারে। আর আর্থ্রাইটিস এর ব্যথার উপর ডিপেন্ড করে হাঁটু, নিতম্ব, আচ্ছা, এটা কেসটা একবার পড়ে নেন, হ্যাঁ কেসটা করে একবার নিলে পুরোটা পড়ে ভালো নেন। হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি ওকে। স্যার, কখনো কখনো তার হাঁটু জবাব দেয় যেন এটি খুব দুর্বল। স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার ডান নিতম্বে ব্যথা বেশি হয়। ব্যথা তার পেটে এবং তার পিঠে ছড়িয়ে পড়ে এবং এর ফলে সে ঝুঁকে হাঁটাচলা করে। এই অভিযোগ ছাড়াও রোগী সুস্থ আছেন। বছরে একবার তিনি জ্বরের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা বা প্রচুর পরিমাণে মৃদু স্রাব সহ একটি শক্তিশালী কোরাইজাতে আক্রান্ত হন। মানে ওই সর্দি লাগে আর কি। জি, 19 বছর বয়সে তার তীব্র বাত হয়, যার ফলে তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। এই অবস্থার পরে নিজেই নিরাময় হয়। প্রায় 20 বছর আগে তার লিভারের সমস্যা ছিল, যা তিনি সাময়িকভাবে চর্বিমুক্ত ডায়েট অনুসরণ করলে অদৃশ্য হয়ে যায়।
মানে তার তার কোনো ওষুধপত্র দরকার লাগছে না। লাগেনি, জি। তার ঘাড়ের পিঠে একটি লাইপোমার অস্ত্রোপচারও করা হয়েছিল। হুম। তার বাবা 4 বছর বয়সে এ- 81 81 81 বছর 81। 81 বছর হ্যাঁ, বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মায়ের বয়স যখন 48 বছর, তখন তার মা বার্ধক্যজনিত কারণে মারা যান এবং তার দাদু একই কারণে মারা যান যখন তার বয়স ছিল, এখানে ক্লিয়ার কত বছর, 92 92 92। 92 বছর। আচ্ছা, ও আচ্ছা, তাহলে তার মায়ের ওটা হলো 86। হ্যাঁ, আর 86 তার দাদু বয়সে বেঁচে মা ছিল মারা যান, 92। দাদু মারা যান হলো 96 বছর বয়সে। তারা এক বোন ছাড়া যারা 50 বছর বয়সের আগেই স্তন ক্যান্সারে মারা গিয়েছিলেন, তারা সকলেই সুস্থ ছিলেন। রোগীর শুধু ভাই একটা বোন মারা বোনেরাও গেছে। সুস্থ ছিলেন। একটা বোন শুধু স্তন ক্যান্সারে মারা গেছেন। ওকে। তিনি রাইট। খুবই সমনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ। সে তার অনুভূতি নিয়ে কথা বলতে পছন্দ করে না। হ্যাঁ, সে ঝগড়া বিবাদ পছন্দ করে না এবং আহ, এবং তাই তার আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, মানে ইন্ট্রোভার্ট। কখনো কখনো এটি করতে সফল হয় না এবং তারপরে তার ক্রোধের বিস্ফোরণ ঘটে। হ্যাঁ, তিনি ভালো ঘুমান না এবং প্রায় চার 4টায় জেগে ওঠেন। হ্যাঁ, 4টায় জেগে ওঠেন। সে বিছানায় শুয়ে কিছুক্ষণ চিন্তা করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে এবং অনেক আগে মারা যাওয়া লোকদের স্বপ্ন দেখতে শুরু করে। তবে সকালে তিনি সতেজ হয়ে ঘুম থেকে ওঠেন। তিনি ডান পাশে ঘুমাতে পছন্দ করেন। তিনি মাছ, চিংড়ি এবং ঝিনুক পছন্দ করেন। তিনি পুষ্টিকর জিনিস পছন্দ করেন। মিষ্টি জিনিসগুলো তাকে খুব বেশি আগ্রহী করে না। তিনি টক সস বা ভিনেগার, সরিষা এবং তিক্ত জিনিস খুব পছন্দ করেন। আচ্ছা, তিতা ভালোবাসেন। তিনি দৃঢ়ভাবে অপছন্দ করতেন মটরশুঁটি। তার তৃষ্ণা স্বাভাবিক। সে প্রতিদিন রেড ওয়াইন পান করতে পছন্দ করে। তিনি মুক্ত বাতাসে যুক্ত আবহাওয়া খুব ভালোভাবে সহ্য করতে পারেন না, এমনকি যখন তিনি ভিতরে থাকেন এবং বাইরের বাতাসে বইছে। ওইটাও সহ্য করতে পারে। হ্যাঁ, যদিও তিনি এর থেকে নির্দিষ্ট কোনো অভিযোগ প্রকাশ করেন না, তবে এটি তাকে সাধারণত অসুস্থ বোধ করে। মানে হাওয়া চলবে। যদিও তিনি এর থেকে নির্দিষ্ট কোনো অভিযোগ প্রকাশ করেন না, আহ, মানে বাইরে যে বাতাস বা ভিতরের বাতাস বইলে তার খুব খারাপ লাগে, কিন্তু এটার জন্য তার কোনো কমপ্লেন হয় না, বুঝলেন? হ্যাঁ, এবং তবে তাতে এটি তিনি থেকে অসুস্থ বোধ অসুস্থ করেন। বোধ করে। হ্যাঁ, তিনি ডানহাতি। নেক্সট ব্যাস, প্লিজ। এই পর্যন্ত চলছে। আচ্ছা, এবারে এবারে বলেন, এই ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা কেমন এবং আগে তার ডিস্টার্বের গভীরতা কতটুকু, সেগুলোর ব্যাপারে একটা পর্যালোচনা করা উচিত, তাই না? প্রত্যেকটা কেস এই পর্যন্ত নেওয়ার পরে আমাদের বিশ্লেষণ কি করতে হয়, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে রুগীর অবস্থা কেমন এবং তার প্যাথোলজি যেটা সৃষ্টি হয়েছে সেটা কতটা গভীর, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা লাগবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেবো এখানটায় ভ্যালুয়েশনের কাজ করবো না এখানটায় খুব হাই, মানে কি ধরনের অসুবিধা, এটা সারতে কতদিন টাইম লাগবে, অর্থাৎ প্রগনোসিস করা এরপরে শুরু। এবারে আপনারা বলেন এই ব্যক্তির প্রগনোসিস কি হবে, এর 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 রোগটা কোন পর্যায়ে, এটা কি সারবে কি সারবে না, কতটা সারলে কতটা সারতে পারে, গভীরতা কতটুকু, অসুবিধা কতটুকু, তার স্বাস্থ্যের অবস্থা কি, তার ভাইটাল ফোর্সের অবস্থা কি। এই তো কেস তো কমপ্লিট, এইটুকুই কেস পেয়ে উনি পুরো কাজটা কমপ্লিট করেছে
এবার কেস এই পর্যন্ত কমপ্লিট, বংশের ইতিহাস চলে এসছে, পার্সোনাল হিস্ট্রি চলে এসছে, ফিজিক্যাল কমপ্লেন চলে এসছে, মেন্টাল হিস্ট্রি চলে এসছে, তাহলে এবারে ডায়াগনোসিস করা শুরু করতে হবে, তাই না? জি স্যার। এবারে বলেন এই কেসটা সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে আপনাদের ধারণা কি? এটা একটা আরোগ্যযোগ্য কেস। রোগীর ভাইটাল ফোর্স উপরের স্তরে, তার যেহেতু লক্ষণগুলো শো করতেছে, তার মানে ভারী কোনো প্যাথোলজি তার নাই। তার খাদ্যাভ্যাসের ইয়েতে একটু আছে সমস্যা। আর হলো তার যে আচ্ছা, কেসটা গভীরতা নয় কেন, গভীর নয় কেন, আপনি কিভাবে বললেন যে আর্থারাইটিসের যেখানে বোনস এর মধ্যে ক্ষয় হচ্ছে, যেখানে হাড়ের মধ্যে ক্ষয় দেখা দিয়েছে এবং ও হ্যাঁ তাড়াতাড়ি বলুন প্রগনোসিস কি হবে? আচ্ছা, প্রগনোসিসের আগে আমরা সিম্পটমস সিলেকশন করে নিই যে কোন কোন সিম্পটমসকে আমরা এর মধ্যে রেপার্টরিতে নেব আর কোনগুলো বাদ দিব। এই কাজটা আগে করে নেওয়া হচ্ছে, তাই এটা আগে করে নিই। একটা একটা করে কাজ এগোক, তারপরে বলবো। প্রথম একটা একটা করে লাইন ধরেন এবং বলেন কোনটা নেবেন এবং কোন যুক্তিতে নেবেন এবং বাদ দেবেন কোন যুক্তিতে, বলেন। এটা আমাদের সায়েন্সের টেকনিক, খুবই ভালো এবং প্রত্যেক ডাক্তারের টেকনিক। স্যার এখানে একটা সুস্পষ্ট স্যার এই অ্যাগ্রাভেশন আছে এবং তার এমেলিয়েশন আছে। যেমন স্যার প্রথম নড়াচড়ায় একটা একটা করে লাইন যান, একটা করে লাইন যান। 65 বছর বয়সী ব্যক্তির আর্থ্রাইটিসের কারণে হাঁটু এবং নিতম্ব ব্যথা হয়, এটা নেবেন কি বাদ দেবেন? সিমটমস স্যার কতগুলো এটা আছে আপনি ভালো করে আপাতত দেখুন। নিব না স্যার। আচ্ছা, ওকে, আর বলেন, আর বাকিটা বলেন, তাড়াতাড়ি বলুন। স্যার ওইটাই স্যার, আপাতত নেব না। এখানটায় এখানে আমাদের মাস্টার হচ্ছে বিপুল কাজ, এখানে একটা কাজ করেছে। যেহেতু এখানটায় সিমটমস এর সংখ্যা খুবই কম, মাইন্ডের সিমটমস তেমন নেই, জেনারেলের সিমটমস তেমন একটা নাই, শুধু কিছুটা খাদ্যাভ্যাসের মধ্যে আছে কেসটা, আর কি আছে? আর তো কিছুই নাই, তো পুরো কেস তো ফাঁকা, তাই না? মাইন্ডে একটু আছে স্যার। একটু সামান্য আছে, হ্যাঁ, এটা আবার প্যাথোলজি পর্যায়েও যায় না। ও যে সে নিজের অনুভূতি সম্বন্ধে বলতে চায় না। হ্যাঁ, তার ওই একটা সিমটমস, ওটা তো একটা প্রকৃতি, এটা তো কোনো তার জন্য কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে না তার লাইফে, জি সেটা বা স্যার, সেই ধরনের নয় যে সেটা তো হ্যাঁ, যদি সে একদম বাড়ি থেকে বাইরে বের হতো না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতো না, এমন কোনো কথা তো নেই। সে ঝগড়াঝাটিকে পছন্দ করে, অনুভূতি শেয়ার করতে চায় না, তো বেশিরা অনুভূতি অনেক বেশি, তাতে এত বড় তাহলে এটা নিব স্যার। এখানে যেহেতু থার্ড গ্রেড দেওয়া হয়েছে এবং 3টে আন্ডারলাইন করেছেন এবং হচ্ছে যে আর্থ্রাইটিসের কারণে তার হাঁটু এবং নিতম্ব এই দুইটা জায়গা তাকে স্পর্শ করেছে, right? এবং এখানে এক ধরনের ক্ষয় দেখা যায়, রাইট? এটা ডক্টর বিপুল কাজ যে কোনো কেসকে নেওয়ার সময় দুটা ভাগ করে নেয়। একটা হচ্ছে পিকুলিয়ার সিমটম, অর্থাৎ এটা অদ্ভুত অস্বাভাবিক লক্ষণের একটা তালিকা করে, এবং একটা একটা হচ্ছে প্যাথোলজিক্যাল সিমটম, অর্থাৎ প্যাথোলজির মধ্যে যেগুলো পিকুলিয়ার মনে হয় বা যেগুলো খাস খাস মনে হয় বা যেগুলো খুব তীব্র মাত্রায়। ডক্টর হ্যানিম্যান অর্গাননের মধ্যে একটা জায়গায় উল্লেখ করেছেন যে যে সিমটমস গুলো ইন্টেন্সিটির সাথে, তীব্রতার সাথে আমাদের চোখের মধ্যে এসে পড়ে, ধরেন জ্বর, সাধারণত জ্বর আছে, তো জ্বরের ভাই কত হাজার হাজার লক্ষণ আছে, তাই না? কিন্তু জ্বর 104 ডিগ্রি, কথা বলছি। সর্দিতে তো নাকে থেকে সর্দি বেরোয়, পাতলা সর্দি, পাতলা সর্দি, মোটা সর্দি, যাই হোক, মোটা সর্দি পাতলা সর্দি কথা এখন ছেড়ে দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে রুগী 1 ঘন্টার মধ্যে
নাক ঝেড়ে ঝেড়ে পাগল হয়ে যাচ্ছে, তখন তোরা এটা প্রফিউজ নিতে হবে না। কেন? এটা ইন্টেন্সিটির সাথে, তীব্রতার সাথে নিজেকে প্রকাশ করছে, ভাইটাল করছে, এটা খুবই স্ট্রংলি ভাবে সিম্পটমসকে রিফ্লেক্ট করছে, তাই না? জি স্যার, এই ক্ষেত্রে স্যার এই রোগীর আর্থ্রাইটিসের প্রবলেমটা প্রথমে নিতে হবে। এই কেসে এটাই তার চিফ কমপ্লেইন। এর সাথে ঠিক পরে কম। আনুষঙ্গিক গুলো এবং মিলিয়ে নিতে হবে। রাইট। এইবারে আরেকটা ব্যাপার দেখো, ডান দিকে আরো খারাপ অবস্থা, নিতম্ব এবং হাঁটু, দুই পাশে নিতম্ব, দুই পাশে হাঁটু তাকে আক্রান্ত করেছে, এবং ডান দিকে আরো খারাপ। তাহলে এই ডান দিকটা আপনার নেবেন কি নেবেন? তাড়াতাড়ি করুন। আরো খারাপ। ডান তাহলে দিকেরটা আমরা নিতে একটা হবে। নোট করি। ডান দিকেটা আর নিতে আর হবে, কারো কোনো তারপরে স্বেচ্ছাতে আবহাওয়ায় তার ডান দিকে ব্যথা বেশি হয়েছে, মডালিস্ট ওটাও নিতে হবে। আচ্ছা, আর কেউ কোন ভিন্ন যুক্তি প্রদর্শন করবেন না? সবাই একমত? তাড়াতাড়ি করুন। আচ্ছা স্যার, তাহলে প্রথমটা তাহলে নেব এক্সট্রিমিটিস পেন, নি, আর্থ্রাইটিক, এছাড়া তো আর নাই। ওই লাইনটা পুরোটা নেন, ওইটারে নিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আর্থারাইসিসের নিলাম। কারণে হাঁটু এবং নিতম্ব ব্যথা হয়। আর্থারাইসিস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হাঁটু এবং স্যার, নিতম্বে ব্যথা হয়। হাঁটুর কথা বলা আছে, নিতম্বটা নাই। আছে আছে, এই তো হাঁটু এবং নিতম্বে প্রথম ব্যথা হয়। লাইনেই তো আছে। আছে? আমার এখানে নাই, এটা হ্যাঁ, নাই। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, আর ডান দিকে নেবো। জি স্যার। কিন্তু এখানটায় ওনার একটা যুক্তি আছে যে এখানে আমরা ডান দিকটা নেবো না, নেবে না ডান কেন? সাইডটা এখানটায় কোনো ইম্পর্টেন্সই নাই। হ্যাঁ, কেন স্যার? মাস্টার ভিটিল পাস তার জন্য একটা সুন্দর যুক্তি দিয়েছে। এই যুক্তিটা হচ্ছে, এখানে দেখো, একদম লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইন, তিনি ডান হাতি, তিনি ডান ডান হাতি। হাতি, হ্যাঁ। হ্যাঁ, এবার যুক্তি হচ্ছে ওনার, যে সমস্ত ব্যক্তিরা ডান হাতি হয় তাদের ডান দিকে শরীরের ভার বা ডান দিকে তাদের কাজকর্মের পরিমাণ বাম দিকের তুলনায় অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে। যদি বাম সাইড, হ্যাঁ, আপনি বাম হাত দিয়ে কয়টা কাজ করেন দিনে? খুবই আপনি যে কম। কোনো জায়গায় যেতে গেলে সবার আগে ডান পাটা বাড়ান, ঠিক কিনা? জি, যে কোনো ওয়েট তুলতে গেলে আপনি ডান দিকটাকেই বেশি, মানে ডান পাটাকে শক্ত করে ধরেন, ঠিক কিনা? বাম হ্যাঁ, পায়ের তুলনায় ডান পায়ে দিয়ে বেশি চাপ দিয়ে চলেন। তাইলে জি, যদি আর্থারাইটিস হয়, কারো যদি ডান দিকে আর্থারাইটিস হয়, তাহলে সেটা খুবই নর্মাল ব্যাপার। সেখানে সাইড অ্যাসিডিটি নয়, সেটা ফাইন। অতিরিক্ত পরিমাণে ব্যবহার হওয়ার কারণে হচ্ছে, তাই জি, জি, তারা চুক্তিটা কত অদ্ভুত ভাবে কাজ করে দিয়েছে। ওখানে ডান সাইড বাদ। আসলে চমৎকার একটা সত্যি। আচ্ছা, তিনি যখন ক্লান্ত হয়ে পড়েন এবং সিঁড়ি বেয়ে ওঠেন তখন আরো ব্যথা বেড়ে যায়। এটা নেবেন কি নেবেন না? এটা জেনারেল সিমটমস না, এর মধ্যে কোনো পিকিউলিয়ারিটি? এটা তো স্যার জেনারেলি, কারণ এখানে তো সিঁড়ি দিয়ে উঠতে তো ব্যথা বাড়বে, স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপার, রাইট। কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক, জেনারেল নলেজ, কমন নলেজ লাগাতে হবে। তাইলে এই জিনিস, যার ডান পায়ে আর্থারাইটিস আছে ডান হাঁটুতে, সেই ব্যক্তি তো ছিঁড়তে উঠে বেশি কষ্ট পাবে, তার অবস্থা আরো খারাপ হবে। এটা তো কোনো যুক্তির মধ্যে থাকে না। আর ক্লান্ত হয়ে পড়লে, যখন শরীর ক্লান্ত হয়ে যায়, এনার্জি লস করে, তখন এনার্জি 65 বছর বয়স, যখন তার হাঁটতে হাঁটতে এনার্জিটা অনেকটা চলে যায়, সেই সমস্ত ব্যথাটা তখন বেশি পাবে, শরীর তখন তো বেশি আরো দুর্বল হয়ে পড়বে, ব্যথাগুলো আরো বেশি লাগে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই ক্লান্ত জি, হয়ে পড়াটাও কোনো সিমটমস নয়, আর সিঁড়ি দিয়ে ওঠাটাও কোনো সিমটমস নয়, ঠিক? এবং বিশ্রাম নিলে বিশ্রাম ব্যথা নেওয়ার কমে যায়, সময় এটা স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপার, তাহলে এটারও কোনো যুক্তি নাই নেওয়ার, ঠিক আছে? কখনো কখনো তার হাঁটু জবাব দেয় যেন এটা খুব দুর্বল। এটা নেবেন কি নেবেন না? যেই কটা সিমটমস আপনি না, পেলেন, এটাও দেখেন, স্যার একটা ইয়ে না। কথা বলি শোনেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলি শোনেন।
যেই কটা সিমটমস দেখেন, বিপুল কাছ কিন্তু কেস বসে বসে মামায়নি যে এখান থেকে নেবো ওখান থেকে নেবো, এই সিমটমসটাকে চাপ দিয়ে নিজের মনের মতো করে সাজায়া নেবো, সেটা কিন্তু উনি করেনি। ইমানদারির সঙ্গে কেস নোট করেছে, কোনো জায়গায় বা নিজের কোনো আইডিয়া যুক্ত করেনি। জি এইবারে যেই কটা সিমটমস আমি পাইছি সেই কটার মধ্যে পিকুলিয়ার কিনোট ক্যারেক্টারিস্টিক সিমটমস খুঁজে বার করতে হবে। কাজটা হচ্ছে এইটা। আমার কথাটা বুঝেছেন? জি স্যার। সব কেসে সবকিছু সমান না। ধরেন আপনার কাছে খুব সুন্দর মেন্টাল জেনারেল এলো, খুব সুন্দর ফিজিক্যাল জেনারেল এলো, আর হচ্ছে যে গোটা কত হচ্ছে যে আপনার পার্টিকুলার লেভেলের লোকাল অর্গানের সিমটমস আছে, তখন আপনার কাছে তো কাজ করার অনেক যন্ত্রপাতি আছে, তখন এই সমস্ত ফালতু সিমটমস এর পেছনে কেন দৌড়াবেন? কিন্তু কেসের মধ্যে যদি সিমটমস কম থাকে, ডক্টর অ্যানিম্যাল বলছে যে ক্ষেত্রে আপনি ফিউ সিমটমস পাচ্ছেন যে কেসের মধ্যে, তাহলে সেই ফিউ সিমটমসটাকে তার মধ্যে থেকেই ক্যারেক্টারিস্টিক নির্বাচন করে আপনাকে ওষুধ দিতে হবে। তার মধ্যেই কোনো না কোনো পিকুলিয়ারিটি সিমটমস আছে, কোনো না কোনো কিনোর সিমটমস আছে, সেগুলোকে কভার করে ওষুধ দেওয়া লাগবে। সবসময় এই যুক্তিটা মাথায় রাখবেন, সব কেস সেম হবে না, সব কেস সমান না। যে কেসে যেমন ভাবে পাচ্ছেন সেইভাবে অ্যাপ্রোচ করা লাগবে, এটাই হচ্ছে শিক্ষণীয় ব্যাপার। কথা বুঝছেন? এই জন্য এই কেসটাকে প্রেজেন্ট করছি যে এক জায়গায় সায়েন্সের হচ্ছে যে কোনো প্যাথোলজিক্যাল সিমটমস নিল না, অর্থাৎ সমস্ত কেসে প্যাথোলজিক্যাল সিমটমস এর কোনো গুরুত্ব নাই, সব বাদ, লোকাল সিমটমস এর কোনো ভ্যালুই নাই, এটা কিন্তু কখনো করতে যাবে না। আমার কথা বুঝছেন? হ্যাঁ, যেখানে আছে আপনার মেন্টাল জেনারেল প্রচুর, ফিজিক্যাল জেনারেল প্রচুর, আপনার কাজ হয়ে যাচ্ছে, সিমটম দাঁড়িয়ে যাচ্ছে, মেডিসিন বেরিয়ে যাচ্ছে, সেটা তো আপনি যুদ্ধ বুদ্ধিষ্টি বা এই সমস্ত লোকাল সিমটমস এর উপরে কাজ কেন করবেন? সেখানে কাজ করে দরকার নেই। কথা বুঝছেন? জি এবারে বলেন, কখনো কখনো তার হাঁটুর জবাব দেয় কেন? এটা খুব দুর্বল। এটা না, এটা তো স্যার ওই যে কখনো কখনো এই জন্য। রাইট, কখনো কখনো। আচ্ছা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তার ডান নিতম্বে ব্যথা বেশি হয়, এটা নেবেন কি নেবেন না? এখানে ডান নিতম্বের তো আগেই ডান পাশটা তো নেওয়া হয় না, তাহলে স্যাঁতস্যাঁতে আবহাওয়াটা এটাকে মাথায় রাখা যেতে পারে। মডালিটিসের একটা ব্যাপার, স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে, ভিজা আবহাওয়া, আর্দ্র আবহাওয়ায় তার ব্যথাটা বাড়ে। আহ, কিন্তু এই সিমটমসটাকে ডক্টর বিপুল দাস বাদ দিয়েছে। নেননি কেন? তাই তো? তার একটা না, অদ্ভুত যুক্তি হচ্ছে, যুক্তিগুলো আচ্ছা ইংরেজিটা ডাইরেক্ট বার করলে কি আপনারা বুঝতে পারবেন? না স্যার, বাংলাই ভালো হবে, ইংরেজিতে পেস লাগবে। আমি এটাকে ট্রান্সলেট করে রেখেছি আপনাদের কাছে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ার যুক্তি হচ্ছে, স্যাঁতস্যাঁতে আবহাওয়াটাকে বাদ দেওয়ার যুক্তি হচ্ছে, যে কটা আর্থ্রাইটিসের পেশেন্ট এবং রিউমাটিজমের কেস দেখতে পাবেন সবই ওয়েট ওয়েদারে অ্যাগ্রাভেশন বেশিরভাগ হয়ে থাকে। বিশেষ করে যেখানে হাড় ক্ষয়ের ব্যাপারটা আছে, বোন কেরিস পর্যন্ত চলে গেছে এতটা দূরে থেকে, সেখানটায় স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে বাড়াটা একটা কমন সিমটমস। কমন সিমটম। এটা 100টা কেসের মধ্যে দেখা যাবে 70টা বা 80টা 90টা কেস আপনার স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেই পাওয়া যাবে। এই জন্য এটার গুরুত্ব। এবারে তারপরের সিমটমসটা বলে ব্যথা পরে তার পেটে এবং তার এটা স্যার নিব স্যার, কেন নেবেন? এটা নিব কারণ তার সমস্যাটা হচ্ছে হাঁটুতে এবং নিতম্বে, কিন্তু এর পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে হ্যালো, স্যার ব্যথাটা ছড়াচ্ছে। বলেন বলেন। স্যার তার মানে ওই যে এই যে হাঁটুর ব্যথা বা নিতম্বের ব্যথাটাই ওটা পিঠে ছড়া যায়, তাই তো? হুম হুম হুম। পেট ওই ছড়ায়, ব্যথাটাই পেটে স্যার। এবং পিঠে। হ্যাঁ, ওই ব্যথাটাই। হ্যাঁ, তাহলে এটা তো একটু হ্যাঁ নেওয়ার মতো স্যার। হুম, আচ্ছা। অবশ্যই এটাকে নিতে হবে, কেননা এটা একটা পিকুলিয়ার সিমটম, এক্সটেন্ডিং সিমটম। কোনো সিমটমস কে কমপ্লিট করতে গেলে, কোনো লোকাল সিমটমস কে কমপ্লিট করতে গেলে মোডালিটিস এর সাথে সাথে এক্সটেন্ডিং, অর্থাৎ কোন জায়গা পর্যন্ত বিস্তৃত হচ্ছে, কোন এরিয়া পর্যন্ত ছড়াচ্ছে, এই ছড়ানো ব্যথাগুলো তার
ভাইটাল ফোর্স যে সিমটমসটাকে প্রকাশ করছে সেই প্রকাশটাকে সুন্দরভাবে করতে পারছে বলে আমরা ধরে নেব। কেননা যদি এখানে না ছড়াতো তাহলে সিমটমসটার কোনো গুরুত্ব থাকতো না, কিন্তু যেহেতু সিমটমসটা ছড়াচ্ছে সেই হেতু এখানটায় এটাকে জি নিতে হবে, জি তাই স্যার। আচ্ছা, এর ফলে সে ঝুঁকে হাঁটা চলা করে, এটা নেবেন কি নেবেন না বলে? আউটে নিলে তার এটা নেওয়া লাগতেছে না। ঝুঁকে ঝুঁকে চলাটা জি না স্যার, এটা নেব না স্যার। ঝুঁকে ঝুঁকে যদি সে সব সময় চলতো, মানে এটার কোনো কারণ থাকতো না যে ব্যথার কারণে সে ঝুঁকে ঝুঁকে চলে না, এমনিতেই ঝুঁকে ঝুঁকে চলে, তখন তার একটা জেনারেল একটা গুরুত্ব আছে স্যার সিমটমে। কিন্তু ব্যথার কারণে সে ঝুঁকে ঝুঁকে চলতে বাধ্য হয়। আচ্ছা ঠিক আছে, এটাকে নেওয়া যায়, খাওয়াতে দেওয়া যায়। বিশেষ করে এটা সিমটমস এর ক্রাইসিসের জন্য নেওয়া যেতে পারে পরবর্তীকালে, এটা তো তার কোনো ব্যাপার না। তাহলে এই পর্যন্ত আমরা যে কটা সিমটমস নিলাম সেই কটা সিমটমস কিসের ভিত্তিতে নিলাম? তীব্রতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? তীব্রতার ভিত্তিতে। মানে এই সিমটমস গুলো রোগী সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছে এবং এইগুলোর ওপরেই হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন করা হবে, মানে এগুলো লাগবে আর কি। ঠিক আছে, জি, এই কমদের দেখার কারণে এগুলোকে এদের আরোগ্য করতে ঢুকে হবে। চলাটা কমে নিয়ে যাবে। এগুলোকে আরোগ্য করতে হবে এবং ভাইটাল ফোর্স এইভাবেই নিজেকে প্রকাশ করছে। আচ্ছা, জি। এর পরবর্তী হচ্ছে কার কি ছিল? এবারে 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 লাইনগুলো দেখে। এই অভিযোগ ছাড়া রোগী সুস্থ আছেন, বছরে একবার তিনি জ্বরের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা এবং প্রচুর পরিমাণে মৃত্যুর চাপ সহ একটা শক্তিশালী কোরাই যাতে আক্রান্ত হয়। এটা কি নেবেন কি নেবেন না বলেন? এটা তো স্যার, স্যার এই যে পিরিয়ডিক্যাল একটা টার্ম আছে এখানে, যেহেতু যেভাবে বলা হচ্ছে মনে হচ্ছে যে প্রতি বছরই তার এটা নির্দিষ্ট সময়টাতে আক্রান্ত হয়, তাহলে এটা একটা লক্ষণ নেয়ার মতো। স্যার এটা কি বলছে যে কোন সময়, মানে নির্দিষ্ট সময় নাকি এটা বলা আছে? বছরের একটা না, কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়। সময়। দাঁড়ান মানিক ভাই একটু না না, বলতে, নির্দিষ্ট সময় না, যে কোনো সময় হতে পারে, যে তবে কোনো বছরে সময় মানে একবার তো বছরে একবার? একবার হয়। আচ্ছা আচ্ছা, বছরে তাহলে একবার জ্বর ফর হয় তার। একটা এটা পিরিয়ড, আচ্ছা এটা স্যার পিরিয়ডিসিটি একটা আছে না, এইটা হুম, এইটা তো এই ইয়েটা এই রুব্রিকটা নেওয়া যায় যে প্রতি বছর যেটা আবার ফিরে ফিরে আসে, পিরিয়ডিসিটি। আহ, এই লক্ষণটাকে ডক্টর বিপুল দাস অন্যভাবে নিয়েছে এবং এটাকে খুবই একটা স্বাভাবিক ঘটনা বলে উনি বিবেচনা করেছেন। এখানে পিরিয়ডিসিটি অতটা খাস নেই যে বসন্তকালে বা শীতকালে বা গরমকালে এইভাবে আসে, এবং এখানটায় কোনো আন্ডারলাইনও উনি করেননি। সম্ভবত ইনি জানতে চেয়েছেন যে আপনার কি কোনো একই সমস্যা সমস্যা কিছু আছে নাকি, দরকার হয় টয়। উনি বলেছেন হ্যাঁ বছরে হয়, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা একটু একটু সর্দি হয়, একটু জ্বর ফর আসে। ইনফ্লুয়েঞ্জা অথবা, এখানে অথবা লাগিয়ে করা হচ্ছে, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা বা প্রচুর পরিমাণে মৃদুস্রাব কিন্তু একটা শক্তিশালী কোরাইজা জ্বরের সাথে একটু তার সঙ্গে বেশ ভালো মাত্রার জ্বর। এই সিমটমসটাকে তিনি তার রেপার্টরি সিটে জায়গা দেননি এই কারণের জন্য, এটাকে অন্যভাবে নিয়েছেন এবং এখান থেকে উনি আরেকটা ক্লু বের করেছেন। এই ক্লুটা হচ্ছে রুগীর লেভেল অফ হেলথ, অর্থাৎ তার স্বাস্থ্যের অবস্থাটা কি সেটারে জানতে চেয়েছে। দেখেন, একটা সুন্দর যুক্তি আছে, যে সমস্ত ব্যক্তিদের প্রায় প্রায় বা অত্যন্ত পক্ষে বছরে এক আধবার জ্বর আসে, তাদের মধ্যে খুব বড় ধরনের প্যাথোলজিক্যাল সিমটমস বা মারাত্মক ধরনের মরবিড কন্ডিশন বা ম্যালিগন্যান্ট কিছু দূষিত জিনিস বা দূষিত ম্যালিগন্যান্ট ক্যান্সার ফ্যান্সার এই সমস্ত হওয়ার প্রবণতা থাকে না, এবং তারা বেশিরভাগ গ্রুপ এ এবং গ্রুপ বি তে বিচরণ করে। যদি এই ধরনের সিমটমসের অ্যাপিয়ারেন্সই না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট পরিমাণে খারাপ। কেননা ভাইটাল ফোর্স যে অ্যাকিউট সিমটমস বা এই যে সমস্ত আমরা পরিবেশের মধ্যে যে পরিবেশের মধ্যে বিচরণ করি সেই পরিবেশের মধ্যে এত দূষিত আবহাওয়ায় থাকার পরেও
ভাইটাল ফোর্স যদি তাকে রিয়াকশন না করে, ভাইটাল ফোর্স যদি তার মেকানিজম, ডিফেন্স মেকানিজমকে শো না করে, তাহলে সেই ক্ষেত্রে সেই রোগীটার জন্য এই অবস্থাটা মারাত্মকভাবে ক্ষতিকারক। আমার কথাটা বুঝতে পারছি? জি অর্থাৎ স্যার, বুঝছি। ডিফেন্স মেকানিজম যে অ্যাক্টিভেট আছে বডির মধ্যে, সেটা জানার উপায় কি? হ্যাঁ, জানার উপায় হচ্ছে অত্যন্ত বছরে এক আধবার খুব তীব্র মাত্রায় যদি কারো জ্বর আসে, তাহলে সেই ব্যক্তি কখনো বড় রোগে আক্রান্ত হইতে পারে না, এটা তার যুক্তি। জি। হ্যাঁ, এই যুক্তিটা আমি এখানে প্রয়োগ করেছেন। আচ্ছা, 19 বছর বয়সে এবারে এটা এটা কি স্যার, সিমটমস হবে? এখানে একটু বলি স্যার, তাহলে এখানে যদি বছরে একটা সময় এবং সেটা যদি বসন্তকাল হতো, নির্দিষ্ট এরকম ছিল, তখন ওটার ইম্পর্টেন্স ছিল, তাই তো স্যার? 100%। এই কথাটা খুব গুরুত্ব বলেছেন যে বসন্তকালে বা শীতকালে হ্যাঁ, বা মানে গরমকালে ল্যাকিসিসের যেমন একটা ইয়ে আছে। জি আহ, স্যার। তখন সেটা পিরিয়ডিসিটির আন্ডারে আসতো। এখানে সময়ের কোনো উল্লেখ নাই, শুধু সাধারণভাবে উল্লেখ করা একটা কথা, যেটার দ্বারা রোগীর সিমটোলজিতে কোনো সাহায্য করছে না, কিন্তু রোগীর ডায়াগনোসিস করতে, হোমিওপ্যাথিক ডায়াগনোসিস করতে অসুবিধা হয়েছে। এছাড়া কিছু না। হুম। 19 বছর বয়সে তার তীব্র বাত হয়, যার ফলে তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে এবং এই অবস্থা পরে নিজে থেকেই নিরাময় হয়। এটা সিমটমসের মধ্যে বা কোনো ধরনের ব্যাপার স্যাপারের মধ্যে আসে না। এই কথাটা ঠিক। স্যার, এটা তো ওষুধে হয়, ঠিক হয়নি, এমনি এমনি হয়েছে, মানে তার এমনি। হ্যাঁ, 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 হ্যাঁ। অটোমেটিকলি। তাহলে স্যার, এটা এই যে কনস্টিটিউশনটা নেওয়া যেতে পারে, যে বাতের কনস্টিটিউশন, মানে ইয়ে। সিমটোলজি এটা কোনো অ্যাকুট রেপার্টরির কোনো মধ্যে নেবে। কারণে হয়েছিল, সেখানে যিনি সেরে গেছে, সেটা নিব না। তার সিমটোলজির মধ্যে আরো আছে, দেখেন পড়া প্রায় 30 বছর আগে তার লিভারের সমস্যা ছিল, যা তিনি সাময়িকভাবে চর্বিমুক্ত ডায়েট, অর্থাৎ তেল চর্বি জাতীয় জিনিস খাবো না, এইভাবে অনুসরণ করে অদৃশ্য হয়ে যায় এবং জি। তার ঘাড়ের পিছে একটা লাইপোমা অস্ত্রোপচার করা হয়েছে। জীবনে হচ্ছে এইটার গোটাগত রোগ হয়েছে। এই গোটার মধ্যে কোনটা নেবে? আগেরটা নিব না। লাইপোমার এখানে অস্ত্রোপচার কোনোটা করা নেওয়ার মতো হয়েছে, নেই স্যার। নেওয়ার মতো নাই। হ্যাঁ, হ্যাঁ, নেওয়ার মতো না। অস্ত্রোপচার করা অর্থাৎ এই কথা। হয়েছিল, এটা তো। হ্যাঁ, এটা স্যার শুধু একটা লাইফ। ইঙ্গিত দিতে পারে যে পেশেন্টটা সাইকোটিকের একটু ইঙ্গিত দিতে পারে, যেন এখানে পরিবারেশন আছে বা বৃদ্ধি আছে। 100%। এই কথাটা আমি তিনটে কথা বলছি। প্রত্যেকটা কথার গুরুত্ব আছে। কেসে গেল না বলে সেই জিনিসটারে বাদ দিলাম, আর তার দিয়ে একবার ফিরে তাকাবো না, সে কি বলতে চায়, আমাদের করতে ভাষাটা, এই যে ক্রোনোলজিটাকে যেমন রোগের যে একটা পর্যায়ের পর একটা রোগ কিভাবে তার জীবনটাকে সফল করে সত্যি করতে করেছে, সে পৌঁছে তার হাড়ের ক্ষয় দেখা দিল, সেটাকে বুঝতে গেলে ব্যাক করে পেছনে যেতে হবে এবং বুঝতে হবে যে এই যে একটা আর্থ্রাইটিসের মতো কন্ডিশন নিয়ে আমার রোগী আসছে, এই রোগী কতটা সারবে, কতটা সারবে এবং তার অবস্থাটা কি, ওষুধ দিলে কি ধরনের পরিবর্তন সেটা সম্ভব হবে, সেটা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো এইগুলোই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। এগুলোই হচ্ছে নির্ধারণ করবে আপনার ট্রিটমেন্টটা, আপনি কি প্রত্যাশা করেন সেটা। এইবারে আপনি দেখেন, আমরা সেখানে দেখেছিলাম একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন এসছে, হাড়ের ক্ষয় দেখা। হাড়ের যে ক্ষয় রোগটা, এই রোগটা শরীরে কোন লেভেলের মধ্যে আছে, মাইন্ডের মধ্যে আছে নাকি না হচ্ছে হার্টের মধ্যে আছে, নাকি না তার হচ্ছে লিভারের মধ্যে জায়গা আক্রান্ত করেছে, নাকি তাকে কিডনিতে আক্রান্ত করেছে, কোন জায়গায় আছে, সমস্যাটা কোথায়? আগে বলেন সমস্যাটা কোথায়, কি সমাধান করতে চান, সমস্যাটা কোথায়? সমস্যা তো বনে হাড়ে। স্যার। হাড় জিনিসটা কি, স্কেলেটন সিস্টেম, তাই না? স্কেলেটন সিস্টেম। জি। তাহলে মাসেলসে ত্বক আছে, ত্বকের পরে মাসেলস আছে, মাসেলসের গভীরে হাড় আছে, ঠিক না? তাহলে জি। স্কেলেটন জি। সিস্টেম হচ্ছে
মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা বটে, কিন্তু হাইরার্কির দিক থেকে আমাদের যে সমস্যাগুলো হলে আমাদের প্রচুর সময় লাগবে, আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, সেই জায়গায় কিন্তু সমস্যাটা নাই। অর্থাৎ প্যাথোলজিটা অনেকটা উপরে উপরে আছে না, সার্ফেস স্টেজে আছে না। জি তাহলে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে যে ডিস্টারবেন্স বা যে অসুবিধাটা দেখা দিয়েছে, সেই অসুবিধাটার লেভেল কিন্তু অনেকটা হালকা, দেখছিলাম অতটা ডিপ প্যাথোলজি না। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে একটা পয়েন্ট এটা গেল, এটা এক সাইডে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই রোগটা গত বছর ধরে তিনি আর্থ্রাইটিসের মধ্যে ভুগছেন, সেই ব্যাপারটা এখানটায় উল্লেখ নাই। কিন্তু আরেকটা ব্যাপার আপনার মাথার মধ্যে রাখতে হবে, যেখানে আর্থ্রাইটিস অর্থাৎ হাড়ের ক্ষয় এরই যখন দেখা দিচ্ছে, অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা দিয়েছে, সেই ক্ষয়টা কতটা নির্মূল হবে এটা ডিপেন্ড করে তুমি কত বছর ধরে ভুগছে। লোক এক্সরে প্লেট ডিসাইড করবে যে এখানটায় কতটা ঠিক হতে পারছে। একটা কথা মাথায় রাখবেন, আর্থ্রাইটিসের কেস বা কেরিস অফ বোন বা আমাদের যে আর্থ্রাইটিস, হাঁটুর যে আর্থ্রাইটিসের এইগুলো আসে, এগুলোকে কিন্তু ডক্টর বিকাশের ভাষায় কমপ্লিটলি ভাবে রিকভার করা সম্ভব নয়। কেন? যেখানে রিটার্ডেড স্যার স্যার একটু এই কথাটা আরেকবার বলেন, বোঝা যাচ্ছে না কথাটা, একটু একটু জোরে জি বলেন। স্যার, একটু ভেঙে ভেঙে আসছে, মানে বা খুব ধীরে ভেঙে ভেঙে আসতেছে। এবারে এটা যদিও খুব একটা বড় ডিপ প্যাথোলজি নয়, তারপরে কিন্তু আর একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে যেখানটায় কেরিস অফ বোন, যেখানে হাড়ের ক্ষয় দেখা দিয়েছে, কোনো জায়গায় ডিস্ট্রয় হয়েছে, কোনো জায়গায় ধ্বংস হয়েছে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, রিটার্ডেটেড কন্ডিশন বা রিভার্স কন্ডিশন সেখানে সম্ভব কি সম্ভব নয়, এটা মাথার মধ্যে প্রথমে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে, এবং এই জিনিসটা ডিসাইড করবে এক্সরে প্লেট। এ কথাটা বুঝছেন? হ্যালো? হ্যাঁ কথাটা বুঝছি, কিন্তু স্যার মানে আরেকটু ব্যাখ্যা করেছে, মানে এক্সরে প্লেটে কি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ইয়ে করবে? যে তার হাড়ের ক্ষয়টা কতটুকু হয়েছে সেটা রিভার্স করা, ব্যাক করা সম্ভব কি সম্ভব না, অর্থাৎ পূর্ণভাবে হাড়টা সুচের আগের মতো সুগঠিত অবস্থায় যাওয়াটা সম্ভব কি সম্ভব না, সেটা কে বলবে? সেটা আপনাকে রিপোর্ট বলবে না যে কতটা ক্ষয় হয়েছে। জি স্যার এবার বলবে। দেখা যাচ্ছে একটা মানুষের হাড়, দেখা যাচ্ছে সে 6 বছর ধরে আর্থারাইটিস কন্ডিশনের মধ্যে ভুগছে, 15 বছরের কেস, সেখানে হাঁটুর আর কিছু নাই, ক্ষয়ে সব চলে গেছে প্রায়, হাঁটলেই হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে, তীব্র কষ্টে শুয়ে পড়ছে রোগী, হাঁটু ঠিক মতো ফেলতে পারছে না, সেই কেস কি নিরাময় সম্ভব? না। হ্যাঁ। কেন? এখানে একটা অবস্টিকেল আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট অর্গ্যান ড্যামেজ বা ড্যামেজ। স্থায়ী ভাবে অঙ্গের ক্ষতি হয়ে গেছে, এটা পৃথিবীর কোনো প্যাথির দ্বারা ঠিক করা সম্ভব নয়। কথা বুঝছেন? অর্থাৎ অর্থাৎ ডাইনামিক ডিজিজ নয়, সার্জিক্যাল ডিজিজে চলে গেছে। বুঝছেন? জি স্যার। জি স্যার। আহ তাহলে সমস্ত কেসের মধ্যে আপনি আরোগ্যের আশা করতে পারেন না। হ্যাঁ, হোমিওপ্যাথিক ঔষধ দিলে ব্যথা যন্ত্রণাগুলো কমবে, ইএসআর লেভেল কমবে, আর এ ফ্যাক্টর নর্মাল হবে, ইনফেকশন লেভেল কমে যাবে, হাঁটুর ফোলা কমে যাবে, কিন্তু রোগী আগের মতো চলাফেরা ভালো মতো করতে পারবেন না। এইটার সঙ্গে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করে সন্তুষ্ট থাকতে হবে। কথা বুঝছেন? স্যার এটা সার্জিক্যাল স্টেজ বুঝলাম, কিন্তু আরেকটা বলেন ডাইনামিক স্টেজে চলে গেছে, এটা বলতে একটু বলবেন? ডাইনামিক ডিজিজ নয়, এটা এটা ডাইনামিক রিকভারি মুমকিন নয়, সম্ভব ও নয়। আচ্ছা। ভাইটাল ফোর্স ওখানে যতই পাওয়ার লাগাক না কেন, সে হ্যাঁ কি আবার আগের মতো হাড়টাকে তৈরি করতে পারবে? যেটা না ধ্বংস স্যার। হয়ে গেছে। আপনার একটা দাঁত উড়ে চলে গেল, কোনো ওষুধের দ্বারা দাঁত গজাবে নাকি আপনার? না বুঝছি স্যার, এখন বুঝছি। এই ক্ষেত্রে রুগীর কন্ডিশন কিন্তু সামান্য একটু হাড়ের ক্ষতি হয়েছে, হ্যাঁ, হাঁটা চলা সে করতে পারছে, অবস্থাটা বুঝে, সিঁড়ি উঠতে গেলে তার কষ্ট হচ্ছে, একটু ঝুঁকে ঝুঁকে চলতেছে, ব্যথাগুলো বেশ ভালো মাত্রায় হচ্ছে, অর্থাৎ রুগীর কন্ডিশন খুব একটা খারাপও নয়।
কথা বুঝছেন? অর্থাৎ খুব বেশি মাত্রায় ক্ষয় হয়নি, এটা এক্স রে প্লেট ছাড়াই উনি বুঝে ফেলেছে, বুঝছেন না? হ্যাঁ, জি স্যার। জি স্যার স্যার। এই টাইমের জন্য শেষ হয়ে গেছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, হঠাৎ কোনো করে। সমস্যা নাই, আমরা জি এই স্যার। কেসটাকে কন্টিনিউ করব। এবার আপনাদের এই কাজটা কেসটারে ভালো করে একটা স্ক্রিনশট 3-4টে নিয়ে নেন, নিয়ে সুন্দর করে কোন সিমটমস গুলো আপনারা নিবেন এবং রেপার্টরির মধ্যে জায়গা দিবেন এবং ঔষধ ডিসাইড করবেন এবং হচ্ছে কি পোটেন্সি ডিসাইড করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দেওয়া থাকে স্যার এবং যে আপনাদের মধ্যে হ্যাঁ, স্ক্রিনশট। প্রথম থেকে স্ক্রিনশটটা নিয়ে নেন, একটা করে স্ক্রিনশট নিয়ে নেন, আমি তুলে দিচ্ছি উপরে উপরে। শুধু 3 আঙ্গুল দিয়ে মারেন না, স্ক্রিনশট তো উঠে যাবে। ল্যাপটপ থেকে যে কিভাবে করতে হয় এটা তো পারি না। আচ্ছা, আমরা যারা স্ক্রিনশট নিয়েছি আমরা গ্রুপে দিয়ে দেবো। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবেন বা পার্সোনাল ভাবে দিয়ে দেবেন। তাহলে একটা প্রথমটা নেন, নেওয়া হয়েছে, সে ঝুঁকে ওই পর্যন্ত নিয়ে নেন, তাড়াতাড়ি করেন। তারপর এবার স্ক্রিনশট নেন, অস্ত্রোপচার করা হয়েছিল পর্যন্ত, হয়েছে? জি স্যার। আচ্ছা, তার বাবা একা ঝগড়া বিবাদ পর্যন্ত স্ক্রিনশট নেন। জি স্যার, নিশ্চয়ই স্যার। আচ্ছা, ঝিনুক পছন্দ পর্যন্ত নেন। হয়েছে? স্যার নিশ্চয়ই স্যার। আচ্ছা, নির্দিষ্ট কোন পর্যন্ত নেন। তাড়াতাড়ি। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, আর ডান হাঁটু পর্যন্ত নেন, ডান হাঁটু। কি হয়েছে স্যার? ঠিক আছে, ওকে। তাহলে কেসটা আপনারা ইমানদারির সাথে সলভ করবেন এবং কোনো রকম সাহায্য সহযোগিতা কোথাও থেকে নেবেন না, নিজের মতো করে চিন্তা ভাবনা করে, নিজের যুক্তিতে সাজিয়ে, নিজের মতো করে রেপার্টরি করে কোন ওষুধ আসছে সুন্দরভাবে তৈরি থাকবেন, ঠিক আছে, বুধবারের জন্য। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুভরাত্রি সবাইকে। আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ।